আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 25শে সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে 10টা বেজে 5 মিনিট, রাত 10টা 5 মিনিট। তো অন্যান্য দিনের মতো আজকেও আমি এখানে এসে বসেছি সে পার্কের মধ্যে। গতকালকের মতো অনেকটা রাতের প্রথম প্যাঁচার মতো করে এসে বসেছি। তো এদিকে আসলে আজকের পার্কটা গতকালকে চাইতে আরেকটু নিয়ম টাইপের। অত বেশি মানুষজন একদমই কম। তবে এখানে আমার পাশে একজন লোক মিউজিক বাজাচ্ছে। মেবি আমার মিউজিকের কারণে একটু আমার ডিস্টার্বেন্স হচ্ছে, কারণ আমি আসলে মিউজিক পছন্দ করি না। কিন্তু এখন ওরা শুনছে, কিছু তো বলার নেই আর। তো যাই হোক, আমি বসেছি আজকে একটা জিনিস নিয়ে। লিচির একটা জুস নিয়েছি, আমাদের বাংলাদেশি লিচি। তো এটা আসলে পান করে করে কথা বলছি আপাতত। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। আল্লাহ তাআলা যতটুকু আমাকে নিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্যাটিসফাই। বাট সমস্যা হচ্ছে যে কি, বিকেলবেলা আমি আমার মার সাথে কথা বলছিলাম একটা বিষয় নিয়ে। আসলে আমি প্রচণ্ড বেশি হাই পাচ্ছিলাম। তো হঠাৎ করে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি ফোন কেটে দিই। আসলে ওইখানে দোষটা কিন্তু আমার মা ছিল না, এখানে দোষটা ছিল হচ্ছে যে কি আরেকজন থার্ড পার্সনের, যার জন্য আসলে ওনার সাথে আমার কিছু কথাবার্তা হয়। এমনিতে জাস্ট নর্মাল কথাবার্তা, কিন্তু আমি অনেক হাইপার হয়ে বলেছিলাম। শেষ পর্যন্ত আমি কী বললাম, ফোন কেটে দিলাম। প্লাস আমার ফোনটা একটা ছোটোখাটো একটা আছাড় দিলাম বলতে গেলে, মানে টেবিল থেকে ফেলে দিলাম। ফোনটা যখন মাটিতে পড়েছিল এমন অবস্থা হয়ে পড়েছিল, মানে আমার আসলে বলতে ইচ্ছা করছে না। এটা দেখার পর আমার প্রচুর পরিমাণে কষ্ট লেগেছিল। আমি চিন্তা করছিলাম যে কি, এই যে ফোনটা যে আমি যে ইউজ করছি, এটা হচ্ছে আমার টাকা দিয়ে আমি কিনেছি। প্লাস এটার কোনো দোষ নেই। যা দোষ আছে, যা কিছু সমস্যা, সব কিছু হচ্ছে আমার পার্সোনাল, আমার নিজের। এই ফোনের কোনো দোষ নেই। প্লাস এই ফোনটা কোনো কিছু করেনি দোষ করার মতো। দোষ যা করার থার্ড পার্সন একজন মানুষ করেছে, কিন্তু ওটার জন্য আমি ফোনটা ফেলে দিয়েছি। আর এই ফোনটা কিনেছি আমি আমার নিজের পার্সোনাল টাকা দিয়ে। আমি নিজে কষ্ট করেছি, টাকা ইনকাম করেছি, টাকা দিয়ে আমি ফোনটা কিনেছি। কিন্তু এখন অন্য একজন মানুষের কারণে আমার এটা হয়ে যায়, ঝামেলাটা হয়। তো এখন আসলে আমি অনেক গিল্টি ফিল করি তখন। কিন্তু তখন কিছু করার নেই, আমি অলরেডি কাজ করারটা করে ফেলেছি। প্রথমে ভেবেছিলাম যেভাবে পড়েছে, ফোনের ডিসপ্লেটা ভেঙে গিয়েছে। এরপর ফোনটা ভালো করে চেক করে দেখেছি কি না, ফোনের ডিসপ্লে ঠিকই আছে, তবে ফোনের একদিকে একটা স্ক্র্যাচ পড়ে গেছে। তবে আমি টেনশন করেছিলাম বেশি ডিসপ্লের জন্য, প্লাস ব্যাটারির জন্য, কারণ এই দুটো তো হচ্ছে ফোনের মেইন। মাদারবোর্ড যে কোনোভাবে বেঁচে যায়, এটা সমস্যা নয়। কিন্তু ফোনটা আসলে যেভাবে পড়েছিল বা আমি ফেলে দিয়েছিলাম, এটা ফোনের কোনো দোষ ছিল না। দোষ ছিল সম্পূর্ণ আমার নিজের, কারণ আমি রাগের বশবর্তী হয়ে আমি ফোনটা ফেলে দিয়েছি। তো যাই হোক, এরপর আমি অনেক টেনসড ফিল করি। আমি অনেক 3-4 ঘন্টার মতো আমি ছিলাম, অনেক একটা খারাপ সময় পার করেছি। এরপর চিন্তা করলাম ঠিক আসলে এটা আমার কপালের মধ্যে ছিল। নিজের কপালে নিজের পায়ে নিজে কোড়া বললাম, এখানে আসলে কোনো কিছু করার নেই। তো শেষ পর্যন্ত আমি আবার নিজেকে নিজে জিনিসটা বোঝাতে সক্ষম হই। এরপর কিছুক্ষণ আগে আমি পার্কে আসি। তো এক পর্যায়ে আমি যখন আমার হেডফোন যেটা ছিল, ওই হেডফোনটা যখন আমি রাখছিলাম, ফোনটা তখন ছিল, আমি রেখেছিলাম হচ্ছে আমার হাঁটুর মধ্যে। তো হঠাৎ করে ফোনটা নিচে পড়ে যায়, নিচে পড়ে কোথায়, পাথরের ওপর। সেম ফোনটা সেমভাবে আবার দ্বিতীয়বার আজকে আবার পড়লো। আসলে এখন হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না।
দুঃখে দুঃখে তো দিন গেল, এখন দুঃখে আসলে আর পুরো পাথর হয়ে গিয়েছে ওই অবস্থা। এখন আর টেনশনে করতে ইচ্ছে করছে না, আফসোসও করতে ইচ্ছে করছে না। তো এখন আর কিছু করার নেই। অলরেডি আজকে 2বার আমি ফোনটা ফেলিয়ে দিয়েছি হাত ধরে। যাই হোক, কিছু করার নাই, কিছু করতেই হবে না। তো তবু আর কি একটা আফসোস আছে যে আজকে 2বার ফোনটাকে আমি ফেলে দিয়েছি। আমার ফোনটার কোনো দোষ নাই, আমাকে অনেক ভালো সার্ভিস দিয়েছে গত 4 বছর ধরে। আমি যদি যত্ন করি এটা আরও ভালো সার্ভিস দিব, আমি এটা জানি। তবু আসলে কিছু করার নেই, কপাল খারাপ। লাস্টে পার্টটা এটা আনইন্টেনশনালি এটা পড়ে গিয়েছে। তো যাই হোক, এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। কারণ জীবনে অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, অনেক কিছু দামি দামি কিছু হারিয়ে ফেলতে হবে। যেমন আমি আমার লাইফে সবচেয়ে একটা দামি জিনিস হারিয়েছি গত বছর, সেটা হচ্ছে আমার আব্বাকে হারিয়ে ফেলেছিলাম। তো এটার কষ্টগুলো আসলে আমি বুঝি, মানে জীবন থেকে এগুলো চলে গেলে। তো এই জিনিসগুলো আসলে কষ্টের জিনিস, এগুলো কষ্ট করে এগুলো কিনতে হয়েছে, কষ্ট করে এগুলো হাতে পেয়েছি অনেক কষ্ট করে। তো আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ, আল্লাহ তালা যেভাবে রেখেছেন, যেরকম রেখেছেন আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া কোনো উপায় নেই। আমি সবসময় এই জিনিসটা মনে করে ওভাবে করে আমি চলাফেরা করার চেষ্টা করছি। আর তাছাড়া দিন যাচ্ছে কোনো মতো করে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আল্লাহ তালা, আমি জানি আল্লাহ তালা আমার জন্য ভালো কিছু লিখে রেখেছেন। এখানে যদি নাও পাই, সেটা আমি আগে যেতে গিয়ে পাবো বলে আমি বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ সেটার জন্য। পাশে এখানে পার্কে আজকে আসলে তেমন একটা অনুষ্ঠান নেই। প্লাস হচ্ছে এখানে আবার গরমটা একটু বেশি পড়ছে আজকে। কত গেছে আজকে ফিলিংসটা বেশি হচ্ছে। আমি এখানে বসছি, আমার অলরেডি আমার পেটের বুক পুরো ভিজে গিয়েছে ঘামের চড়ে। একটু আগে ছুটি পাওয়ার সাথে সাথে কী করলাম, তাড়াতাড়ি রান্না করতে গেলাম। তো সব কিছু কমপ্লিট করার পর চিন্তা করলাম যে যাই একটু পার্কে গিয়ে বসি, পার্ক থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর নিয়ে যাবো। ওইরকম চিন্তা করে তারপর রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেললাম। তো আমি এখানে আর বেশিক্ষণ নাই, 10টা বেজেছে। আমি মেবি 11টার দিকে আমি চলে যেতে পারি, 11টার দিকে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে যেতে পারি। আর এখান থেকে একটা কোনো কাজকর্ম নেই, যার কারণে ডিউটিও কম। আর ওইখানে এসে আসার পর আজকে যে একটা ঠান্ডা খাচ্ছে, মানে অনেক আরাম লাগছে। একটু পর পর যখন একটা একটা করে চুমুক দিচ্ছে, স্ট্র দিয়ে একটা একটা করে টান দিচ্ছে। আর এই অবস্থায় আসলে জিনপুরের গল্পগুলো শুনতে ইচ্ছে করে, ভালো লাগে। তারপর এখানে তো অনেক ইনসিডেন্ট হয়, কিন্তু আমার সাথে এখনো পর্যন্ত কোনো ইনসিডেন্ট হয়নি। একবার অনেক ছোটোবেলা একবার হয়েছিল, তার সামনে একটু করে। এছাড়া আমি কোনো ইনসিডেন্ট দেখিনি। তবে আমি আশা করি যে আমি প্রতিদিন চিন্তা করি যে কি আমার সাথে ইনসিডেন্ট একটা হবে, কিন্তু হয় না। এখানে অনেক গাছগাছালি আছে, এখানে কেউ থাকলেও থাকতে পারে, আসলে যায় না। আমার কথা কেউ সোজা গিয়ে শুনছে না, শুনলে ভালো, না শুনলেও ভালো। তবে এখানে আরও বেরো মরুভূমিতে এখানে গাছপালাতে অনেকটা নাই, একদমই কম। যেগুলো আশেপাশে যেগুলো দেখা যায়, এগুলো হচ্ছে পানি দিয়ে টাকা পয়সা খরচ করে গাছপালাগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে। তো এখানে থাকলে থাকতে পারে, না থাকলে না থাকতে পারে, কিছু আসলে বোঝা যাচ্ছে না। তবে আমি ওইটাও মনে করি যে আমাকে আরও অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। লাইক আমার আব্বা সারা জীবন ধৈর্য ধরে উনি ওনার লাইফটাকে উনি চালিয়ে গিয়েছেন। যেখানে ফ্যামিলিতে সবাই অধৈর্য হয়ে গিয়েছে, সেখানে আমার আব্বা বলেছেন যে কি ধৈর্য ধরার জন্য। উনি নিজেই আসলে উনি ধৈর্য ধরে রাখতেন, প্লাস আমাদের সবাইকে বলতো যে কি ধৈর্য ধরে রাখার জন্য। আমি মনে করি যে কি ধৈর্য ধরাটা অনেক বেশি ইম্পর্টেন্ট লাইফের জন্য। লাইফে যেমন সাকসেস হওয়াটা যেমন বেশি জরুরি,
তেমনি ধৈর্যটা ধরাটাই জরুরি। কারণ ধৈর্য ছাড়া সাকসেসটা লাইভ আসে না। সাকসেসটা আসলে নিতে নিতে আসে না বা গ্রো হয় না। এটা হচ্ছে অনেকটা গাছের চারার মতো। একটা গাছের চারাকে যেরকম সার দিতে হয়, পানি দিতে হয়, সময় দিতে হয় গাছটা বড় হওয়ার জন্য, গাছটা একসময় বড় হয়, তারপর ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়। তেমনি হচ্ছে আমাদের এটা হচ্ছে সেম, ধৈর্যটা হচ্ছে সেম। আমি যত বেশি ধৈর্য ধরবো, ধৈর্য ধরে কষ্ট করে যাব, সাকসেসটা আমার তত বেশি নিকটে চলে আসবে। তো সেই জন্য অবশ্যই এভাবে করে ইয়ে করা, কষ্ট করে ওভাবে ধৈর্য ধরে রাখা আর কিছুই না। তো যাই হোক, অনেক কোথায় বলে ফেললাম, যে তাহলে আজকের মতো প্রথম মেথড এখানে বিদায় নিচ্ছি।